আজকে যে পোর্টফোলিও অ্যানালাইসিস করব অলরেডি ও একবার সেই জানুয়ারি মাসের 2 তারিখে ওটা অ্যানালাইসিস করে দিয়েছিলাম অমিত ভট্টাচার্য। তখন 46 স্টকস ছিল, 46খানা স্টক ছিল এবং রিটার্ন একেবারে খুব কম ছিল। পরে ওর আমার কথা মতো ওকে অ্যানালাইসিস করে দিই, প্রায় 23-24টাতে নিয়ে আসি, মানে অর্ধেক করে দিই স্টকগুলো, করে নিয়ে একটা জায়গায় নিয়ে এসেছি। এবারে ওর যে বক্তব্য সেটা অনুযায়ী ও এখন ইনভেস্ট করতে চাইছে, যেরকম আমি চলে আসছি ওর বক্তব্যে। তো কী ওর মেল করেছে আমাকে, এবং এই স্টকগুলোর মধ্যে ওকে একটা এসআইপি করার কথা বলা আছে, আর কীগুলো করতে হবে সেটা একটুকে বলে দিতে হবে। তোমার কাছে স্বাগত জানাই বেস্ট ইনভেস্টর চ্যানেলের পক্ষে, আমি সৌম্য। তোমরা যারা নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে, যাতে কিনা ইনফরমেশন সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো আজ যারা পুরনো রয়েছে তাদের প্রচুর লাইক কমেন্ট খুব ভালো লাগে। তোমাদের মধ্যে যারা পোর্টফোলিও অ্যানালাইসিস করতে চাইছো তারা পোর্টফোলিও অ্যানালাইসিস করতে পারো। একটা ছোট্ট ফিজ নিয়ে আমি পোর্টফোলিও অ্যানালাইসিস করে দিই। এটা ডিপেন্ডস কোয়ালিটির উপরে বা কমপ্লেক্সিটি। ওই 200 থেকে 500 টাকার মধ্যে একটা পোর্টফোলিও অ্যানালাইসিস করে দেওয়া হয় এবং ওইটা কন্টিনিউ করে যাওয়া হয়। এবং ঘটনা যেটা সেটা হচ্ছে, যখন তোমার প্রতি 6 মাস অন্তর একবার রিভিউ করানো দরকার আছে, এবং রিভিউ করার পরে পরবর্তীকালে কিছু চেঞ্জেসগুলো যদি থাকে সেখানে আমি করে দিতে পারবো, অথবা তুমি অন্য কাউকে দিয়ে করে নিতে পারো অ্যাজ এ ইউজ। যদি তুমি আরেকটা ঘটনা সেটা হচ্ছে যে মেম্বারশিপ এটা নিয়ে রাখতে পারো, এই কারণে টাচে থাকার জন্য, এটা লিঙ্কে থাকার জন্য। চলো আসা যাক। অমিত ভট্টাচার্য, ওর সেকেন্ড টাইম হচ্ছে এটা। আপনার ডাইরেকশন মতো 20 এপ্রিলের পরে আমি আমার পোর্টফোলিও রিভিউ করার জন্য আপনাকে পাঠালাম। মডিফাই কিছু করতে হলে বলবেন। আপনি বলেছিলেন যে একটা স্মল ক্যাপ কোম্পানি এখন বলে দেবেন যেটাতে ইনভেস্ট করলে মাল্টিব্যাগার রিটার্ন পাওয়া যাবে, সেটা বলবেন। আমি আর কোন কোন স্টকগুলোতে এসআইপি করব বাই অন ডিপস মেথডে, সেটা স্পেসিফিক করে বলে দেবেন। আজ আমার পোর্টফোলিওটা যে যা হয়েছে, তো পুরো আপনার জন্য, আপনার গাইডেন্সের হেল্প ছাড়া এটা সম্ভব ছিল না। আপনি এইভাবে আমাদের পাশে থাকবেন সবসময়, এইভাবে সবার উপকার করে যাবেন। ঠাকুর ও মা আপনার ভালো করবেন, আপনিও আপনার পরিবার ভালো থাকবেন, সুস্থ থাকুন, সেটাই ঠাকুরের কাছে কামনা করি। অসাধারণ সুন্দর লেখা, খুব ভালো। এবার আমি চলে আসছি ওর পোর্টফোলিওটা সেকেন্ড টাইম রিভিউ হচ্ছে এটা, যেটা তো পড়ে বুঝেইছো তোমরা। কিছু চেঞ্জেস, তেমন খুব বেশি কিছু চেঞ্জেস দরকার পড়ছে না, কারণ অলরেডি ম্যাচিওর, এবং দেখলে বুঝতে পারবে রিটার্ন পার্সেন্টেজটা খুব ভালো রিটার্ন পাচ্ছে। আচ্ছা, অমিতের চলে এলাম পোর্টফোলিওটাতে। এখানে প্রায় 2,90,000 টাকা ইনভেস্ট করেছে, এখন 3,94,000 টাকা মতো হয়েছে, মানে 35% মোটামুটি ওর রিটার্ন। 35.89 বা 36% মোটামুটি হচ্ছে। আরও ভালো হবে, সবে শুরু, কম বেশি থাকবে। আদানি পোর্টসে ইনভেস্ট করে রেখেছে, ফ্যান্টাস্টিক। অলরেডি এগুলো আমার চেকড। নেক্সট ওয়ান হচ্ছে অল কার্গো, লজিস্টিক ডিপার্টমেন্টে ভালো স্টক, নেগেটিভে রয়েছে, কিন্তু যখন আপ প্রাইস হবে তখন ভালো হবে। নেক্সট ওয়ান হচ্ছে অশোক লেল্যান্ড। অশোক লেল্যান্ড হচ্ছে, আমরা যেটা বলছিলাম, সেটা হচ্ছে মোটর সেক্টর, মানে অটোমোবাইল সেক্টরের একটা বড় কোম্পানি। খুব রিটার্ন খুব কম রিটার্ন। ও এইটাকে হোল্ড করছে অনেক বছর ধরে, আমি এটাকে চেঞ্জ করাইনি, ঠিক আছে। নেক্সট আমি চলে আসছি, সেটা হচ্ছে এশিয়ান পেন্টস। এশিয়ান পেন্টসও অনেক ধরে হোল্ড করছে, আর সবথেকে বড় এশিয়ান পেন্টস এখন ডাউন রয়েছে, তো এই সিচুয়েশনে ইনভেস্ট করে যেতে পারে। তো নেক্সট ওয়ান হচ্ছে, সেটা হচ্ছে বিকাজি। বিকাজিও রিসেন্ট কোম্পানি, বেশি দিন হয়নি, ফ্যান্টাস্টিক। চলো নেক্সট চলে যাবো পরেরটার দিকে। বিকাজি এফএম সেক্টরের কোম্পানি, ভুজিয়া, নামকিন, এগুলোর উপরে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, এটা বিদেশও বহু জায়গায় এক্সপোর্ট করছে। নেক্সট কেমিক্যাল সেক্টর, একটা অসম্ভব ভালো কোম্পানি, হচ্ছে দীপক নাইট্রাইট। ম্যানেজমেন্ট তরফ থেকে ভবিষ্যতে খুব ভালো রিটার্ন, ভালো কিছু হতে পারে বলে এক্সপেকটেশন জানাচ্ছে। এগুলো যখন ওর শুরু করে দেবে দৌড়নো, ওর রিটার্ন পার্সেন্টেজ কোথায় যায় শুধু সেটা দেখার। নেক্সট আসবো, সেটা হচ্ছে গোদরেজ প্রপার্টি। গোদরেজ প্রপার্টি একটা পাইনিয়ার কোম্পানি, এবং এটা যাকে বলছি রিয়েল এস্টেটের উপর কাজ করে। 69,535 হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন, এবং ওভার ভ্যালুর জায়গা রয়েছে, এখন কেউ এন্ট্রি করার মতো নয়। 2501 হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস, আর 535 হচ্ছে ইন্ট্রিনসিক, এবং পি দেখো 104, আর ইন্ডাস্ট্রিজ পি 29.5। তো এইটা একটা ব্যাপার রয়েছে। তো এবং ডেপ টু ইকুইটি রেশিও বেশি, স্বাভাবিক এই ধরনের কোম্পানিগুলো থেকে ঋণ পরিমাণ বেশি হয়।
তো বড় বড় ইন্ডাস্ট্রিজ, যে বড় বড় যে সমস্ত শপিং মল বা হাউজিং কমপ্লেক্সগুলো তৈরি করছে, প্রচুর কমপ্লেক্স তৈরি করে দিচ্ছে রেকর্ড পরিমাণে, এবং রিটার্নটা কিছুই না, 12%, 100-150% কোনো ব্যাপারই না। ভবিষ্যতে হবে এবং ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। HAL, হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, ডিফেন্স সেক্টরের একটা ভালো কোম্পানি, মাত্র 24% প্রফিটে আছে, রেখে দাও, আরও ভবিষ্যতে বাড়বে। নেক্সট আমি চলে আসবো, সেটা হচ্ছে হ্যাপিয়েস্ট মাইন্ড। হ্যাপিয়েস্ট মাইন্ডে এই মুহূর্তে ওর অনেক ডাউন রয়েছে, তো 18টা কোয়ান্টিটি নেওয়া আছে। হ্যাপিয়েস্ট মাইন্ড ইন জেনারেলি কম রয়েছে, এটা হচ্ছে বড় কথা। আর নেক্সট ওয়ান হচ্ছে HCL টেকনোলজি। HCL টেকনোলজি যেটা বলছিলাম লার্জ ক্যাপ কোম্পানির মধ্যে এটা সেরা। আমি ইনফোসিসের থেকেও বেটার বেশি এক্সপেক্ট করছি HCL থেকে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর কিছু কাজ করছে, বিজনেস টুলসের উপর স্পেশাল কিছু প্রজেক্ট রয়েছে যেগুলো কিন্তু বাইরে ওরা এ থেকে আসছে, এবং এক্সপেক্ট করছি খুব শিগগিরই এর উপরে একটা পজিটিভ খবর পাওয়া যাবে। HDFC ব্যাঙ্ক একটা পায়োনিয়ার ব্যাঙ্ক, সেরা প্রাইভেট ব্যাঙ্ক বলা যেতে পারে। ইনভেস্টেড অ্যামাউন্ট রয়েছে অ্যাপ্রক্সিমেট 15টা কোয়ান্টিটি, খুব সুন্দর, এবং এইগুলোকে চেঞ্জ করার জায়গা নেই, কারণ এইগুলো সব ঠিকঠাক। এইবারে এই ফেজে সবচেয়ে কঠিন কাজ হবে যে কাকে রাখবো কাকে বাদ দেবো, কারণ 26টা কোয়ান্টিটি ঠিকই আছে, কিন্তু তবুও কোয়ান্টিটির দিক থেকে একটু কম, মানে মোটামুটি 20-22টার মধ্যে নিয়ে আসতে পারলে বেশি ভালো হয়। এনিহাও হিন্দুস্তান ইউনিলিভার ফ্যান্টাস্টিক কোম্পানি। এখন পর্যন্ত রিটার্ন তেমন কিছু তোমাকে দেয়নি, কিন্তু ভবিষ্যতে রিটার্ন দেবে, এবং দেবেই, এটা কনফার্ম। যেটা হয় এভেন সেক্টর ডাউন যেখানে, সেখানে এক্সপেকটেশন বেশি কিছু করা যায় না। IREDA 29% রয়েছে, 125টা কোয়ান্টিটি নেওয়া আছে, ঠিক আছে। জামনা অটো হচ্ছে 1954 সালের তৈরি করা কোম্পানি, বহু পুরনো কোম্পানি। এদের স্পেশালাইজড হচ্ছে সাসপেনশন, এই ম্যানুফ্যাকচার করছে এবং সাপ্লাই করে সাসপেনশন সমস্ত কম বেশি কমার্শিয়াল ভেহিকেলের ক্ষেত্রে, কিন্তু এই জামনা অটো কাজে লাগে। ভেরি রিস্কি কোম্পানি, রিস্কি বলতে একেবারে 5176 কোটি হচ্ছে এর মার্কেট ক্যাপিটালাইজেশন, 5176, এই হচ্ছে ওর মার্কেট ক্যাপিটালাইজেশন। মানে বুঝতে পারছো কতটুকু কি কোম্পানি, স্মল ক্যাপ কোম্পানি। এবং আরেকটা জিনিস বলার থাকে, সেটা হচ্ছে এই মুহূর্তে পি কিন্তু 130 রয়েছে, আর 110 হচ্ছে ইন্ডাস্ট্রিজ পি। আর তুমি যদি দেখে নাও এর এই মুহূর্তে তোমার রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড যথেষ্ট সুন্দর রয়েছে, রিটার্ন অন ইকুইটি খুব ভালো রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কী, রিটার্ন ইকুইটি কী, মেম্বারশিপ নিয়ে দেখতে পারো, সেখানে আমি ডিটেলস বোঝানোর চেষ্টা করেছি। 25.5 হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, আর রিটার্ন অন ইকুইটি রয়েছে 32.2। আচ্ছা, নেক্সট আমি যদি চলে আসি, আচ্ছা, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড রয়েছে 27.5, এবং রিটার্ন অন ইকুইটি রয়েছে 22.9। আচ্ছা, নেক্সট আমি চলে আসবো যে প্রোমোটার হোল্ডিং, সেটা হচ্ছে 49.9%, ভালোই রয়েছে। নেক্সট আমি হচ্ছে KPI গ্রিন, যথেষ্ট ভালো রিটার্ন, 98% রিটার্ন দিচ্ছে তোমাকে, হোল্ড করো, এবং ভবিষ্যতে খুব কাজে লাগবে রিনিউয়েবল সেক্টরের জন্য, একটি ভালো কোম্পানি, 25টা কোয়ান্টিটি তোমার কাছে রয়েছে। নেক্সট আমি চলে KPI টেকনোলজি, 82% প্রফিটে আছো কোম্পানিতে, এবং এই কোম্পানির সবথেকে বড় কথা সেটা হচ্ছে যে 7খানা কোয়ান্টিটি রেখেছো, ভবিষ্যতে খুব ভালো করে অটোমোবাইল সেক্টরে ITর উপরে কাজ, বহুবার বলেছি, এখন নতুন করে এটা নিয়ে আর বেশি কিছু বলছি না। নেক্সট আমি চলে আসবো, সেটা হচ্ছে লিখিতা ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে দুটো স্টককে তুমি রেখে দিয়েছো, ওয়ান ইজ ম্যান ইনফ্রা, আর একটা হচ্ছে তোমার লিখিতার উপরে। লিখিতা কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে একটা পায়োনিয়ার কোম্পানি, রিসেন্ট আসা কোম্পানি, রিটার্ন কিছুই না, 21% কোনো রিটার্নই নয়, ভবিষ্যতে রিটার্ন তোমাকে দেখবে কত পার্সেন্টেজ দিতে পারে এটা। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা অটোমোবাইলসে টাটা মোটরস এবং মাহিন্দ্রা দুটোই বড় কোম্পানি। টাটা মোটরস প্রথম, সেকেন্ড জায়গায় যাচ্ছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা। কেন টাটা মোটরস প্রথম? এদের প্রথম ইভি সেক্টরে ইম্প্রুভমেন্ট টাটা মোটরস শুরু করে, পরবর্তীকালে যা হয় বিভিন্ন কোম্পানির সুবিধা অসুবিধা থাকেই। তো এখন সিচুয়েশনে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা যথেষ্ট ভালো রয়েছে, 26% রিটার্ন পাচ্ছ। রিটার্নটা রিসেন্টলি দেওয়া শুরু করেছে, মাস কয়েক হলো। এনিহাও ম্যান ইনফ্রা, যেটা আমি বললাম ইনফ্রাস্ট্রাকচারে খুব বেশ কিছু রিটার্নই নেই, এই রিটার্ন তোমাকে ভালো দেবে, 29টা কোয়ান্টিটি নিয়ে রাখা হচ্ছে। নেক্সট চলে আসবে পরেরটা। ব্যাঙ্কিং সেক্টরে তোমার অনেকগুলো স্টক হয়ে যাচ্ছে, এইগুলো কিন্তু এটা বক্তব্য, তুমি এখানে HDFC ব্যাঙ্কে রেখেছো, আবার তুমি সেখানে SBIকে রেখেছো, দুটো রাখার কোনো মানে হয় না, 1 টাকা কমাতে পারলে ভালো হয়। এনিহাও এখন এই মুহূর্তে 18% প্রফিটে আছো। সোলার ইন্ডাস্ট্রিজ 138% প্রফিটে আছো, 4টে কোয়ান্টিটি নিয়ে গেছো। নেক্সট হচ্ছে সান ফার্মা, 11টা কোয়ান্টিটি আছে, 10% প্রফিটে আছে। সান ফার্মা ফার্মাসিউটিক্যাল কোম্পানির মধ্যে একটি সেরা কোম্পানি, API ইনগ্রেডিয়েন্টস তৈরি করে, সারা ভারতে সারা বিশ্বে বিশাল নামও রয়েছে। US FDA থেকে অ্যাপ্রুভাল আছে, ভালো কতগুলো
প্রোডাক্টকে লঞ্চ করেছে, কন্টিনিউ চলছে। কোভিডের পরবর্তীকালে রিটার্ন কিন্তু খুব বেশি দিচ্ছে না, একটা ফ্ল্যাট মুভমেন্ট চলছে, এক্সপেক্ট করা যাচ্ছে ভবিষ্যতে ভালো করবে। টাটা পাওয়ার রিনিউয়েবল সেক্টরের কাজ করে, শুধু নট অনলি পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশন নয়, এর যে কাজ সেটা হচ্ছে চার্জিং স্টেশনগুলো ইনস্টলেশন করা। 1 লক্ষ চার্জিং স্টেশন 2025 সালের মধ্যে টার্গেট করা আছে, অলরেডি সেটাকে কিন্তু অ্যাচিভড হয়ে গেছে। অনেকগুলো স্মল কোম্পানির সঙ্গে জয়েন্ট ভেঞ্চার করছে, যাতে কিনা আরও বেশি পরিমাণে স্প্রেড হতে পারে সারা ভারতে। নেক্সট হচ্ছে উৎকর্ষ ব্যাংক, অলরেডি এটা বললাম। SBI রেখেছো, HDFC রেখেছো, উৎকর্ষ রেখেছো, দুটো লার্জ রাখার দরকার নেই, একটাকে অফ করলে ভালো হয়, উৎকর্ষ কন্টিনিউ করে যাও। VBL অলরেডি তোমার 11% রিটার্ন দিচ্ছে, 12টা কোয়ান্টিটি। হিন্দুস্তান ইউনিলিভার রেখেছো, আবার VBL রেখেছো, দুটোতে রাখার কোনো মানে হয় না, একটাকে অফ করে দিলে ভালো হয়। নেক্সট হচ্ছে ওয়ারি রিনিউয়েবলে তোমার রিটার্ন দিচ্ছে 286%, ফ্যান্টাস্টিক জায়গায় তুমি ইনপুট করেছো। এখন এই সিচুয়েশন কন্টিনিউ করে যাবে, কিছুটা ডাউন ট্রেন্ড আসবে, কারণ প্রচুর ওভার ভ্যালু হয়ে গেছে, এবং তারপরে আবার এটা মুভ করবে ওপরের দিকে। ছোটো জিনিস অমিত তোমার কাছে একটু বলে রাখবো, সেটা হচ্ছে তুমি এখানে লিখেছো ঠিকই যে আজ আমার পোর্টফোলিও যা যা হয়েছে সব পুরো আপনার জন্য হয়েছে, কি আপনার গাইডেন্সের হেল্প ছাড়া সেটা সম্ভব হতো না। এটা কিন্তু ঠিক ঘটনা নয়, আসল ঘটনাটা সেটা নয়। আসল ঘটনাটা হচ্ছে যে তোমার উৎসাহ, এটা সম্পূর্ণ তুমি, এখানে আমার কৃতিত্ব কিচ্ছু নেই, এটা বলাটা ভীষণ জরুরি। এবং এই যে উৎসাহ নিয়ে তুমি রেখে দিয়েছো, আমার কথা গুরুত্ব দেওয়া দরকারই ছিল না। তুমি মনে করতে পারতে যে কি বলছে, এর সঙ্গে তো কেন আমি এর কথা মানবো, এ বলে কি লাভ হবে, আর আসলে উপকার হবে কি না, ভালো চাই কি না। কারণ আজকের জগতে তো ভালো চাইতে যাওয়া লোকজন এসে গেলেই তারপর সন্দেহ শুরু হয়ে যায় যে ভালো চাইছে, নিঃঘাত পিছনে কোনো বড় স্বার্থ যুক্ত রয়েছে। তো তুমি সেগুলোর বাইরে বেরিয়ে তুমি আমার কথাকে অন্ধের মতো বিশ্বাস করে এই পর্যন্ত চালিয়ে যেতে পেরেছো, এই জন্য আমি তোমাকে আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি তোমাকে বলছি যে তোমার জন্যই আজকে তোমার এতটা ইমপ্রুভমেন্ট, এবং ভবিষ্যতে যা যা হবে সব তোমার জন্যই হবে, আমি এখানে তেমন কিছুই নই। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আর অবশ্যই তোমার এবং তোমার পরিবার যেন সকলের প্রার্থনা করি ভালো থাকুক, তোমরা সুখে থাকো, আনন্দে থাকো, এটা ভীষণ জরুরি। আনন্দে থাকাটা সবচেয়ে বড় কথা। একটা পোর্টফোলিও রিটার্ন বা একটা স্টকের রিটার্নটা খুব বেশি বড় জিনিস নয়, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ভালো থাকাটা, আনন্দে থাকাটা খুব বড় চ্যালেঞ্জের জিনিস। আর খুব ছোটোর মধ্যে আনন্দ খুঁজে পাওয়াটা আরেকটা খুব বড় জিনিস। এই দুটো জিনিসকে কিন্তু সবসময় সঙ্গে রাখবে, দেখবে কোথাও কখনো অসুবিধা হবে না, বা মনে হবে না যে কিছু পেলাম না, বা এটা হলো না ওটা হলো না, সব কিছু। আর সবসময় তার ওপরে পুরো ভরসা রাখবে, যার কথা তুমি লিখেছো, ঠাকুর এবং মা, অবশ্যই তাদের ওপরে সবসময় আমাদের ভরসা। সব কিছু আমরা যাই করি না কেন, সেই ভরসাগুলো ঈশ্বরের উপর রাখতেই হয়। আচ্ছা, এবারে আমি চলে আসবো তোমার নেক্সট পার্টের দিকে, অর্থাৎ তুমি এখানে আমাকে একটা জিনিস বলেছিলে এসআইপির কথা নিয়ে, এসআইপির ব্যাপারটা নিয়ে বলেছিলে। আমি সেখানে বলবো তোমাকে, অটো কম্পোনেন্টের ওপরে তোমার কিন্তু উইকনেস রয়েছে। এখানে অটো সেক্টর তুমি অনেকগুলো রেখেছো, কিন্তু অটো কম্পোনেন্ট বলে খুব বেশি রাখা নেই, শুধু জামনা অটোকে রেখেছো। জামনা অটো স্পেসিফিক সাসপেনশনে কাজ করছে, কিন্তু তোমার টোটালটা কাজ করছে না। ইউনো মিন্ডাকে তুমি কিন্তু ইনভেস্ট করতে পারো, অথবা সেকেন্ড ওয়ান সোনা BLW প্রিসিশন, এই দুটোর মধ্যে একটাকে আমি সে সময় বলতে গিয়ে আটকেছিলাম, খাতায় লিখে রেখেছিলাম যে এই দুটোর মধ্যে একটাতে তুমি কিন্তু ইনভেস্ট করতে পারো, এবং ওটা কন্টিনিউ করে যাবে। এবং ঘটনা হচ্ছে যদি সেকেন্ড ওয়ান হয়, সেটাকে আমি তোমাকে বলবো FMC সেক্টরের মধ্যে তুমি HUL, সেখানে তুমি কিন্তু এসআইপি করে যেতে পারো। আর থার্ড ওয়ান আইপির মধ্যে যদি এক্সট্রা টাকা থাকে, তুমি সেটা অ্যামাউন্ট আমি জানি না তুমি কত করবে, তো সেক্ষেত্রে KPITর উপরে কিন্তু তুমি থার্ড ওয়ান FM সেক্টরের মধ্যে তুমি ইনভেস্ট করে যেতে পারো। এই তিনটেকে এই মুহূর্তে আমার মনে হচ্ছে খুব লুক্রেটিভ সিচুয়েশন রয়েছে, এবং এইগুলোতে কন্টিনিউ যদি এসআইপি করে যাও, এগুলো উঠে যাওয়ার সম্ভাবনা নেই, কমে যাওয়ার সম্ভাবনা নেই, কমে যেতে পারে, কিন্তু এগুলো এমন সিচুয়েশন হবে না যে এসআইপি তখনই করা হয় যেগুলোতে কিনা ইনভেস্ট করলে এই ধরনের সিচুয়েশন হবে না যে একটা সময় অফ হয়ে যাবে, কমে যাওয়া মানে কিন্তু সুযোগ তৈরি হওয়া। ঠিক আছে, তো এইবারে আসো ফাইনাল জায়গায়, বাকি যে বক্তব্য সেগুলোতে। এবার তোমার যেটা বলো অমিত, সেখানে কিছু বক্তব্য রয়েছে, সেগুলো হচ্ছে এইবার হচ্ছে সেকেন্ড টাইম পিউরিফিকেশন। এখানে
অনেকগুলো স্টকই ভালো, কিন্তু ঘটনা হচ্ছে কিছু স্টককে রাখা যেতে পারে, কিছু স্টককে রাখার দরকার পড়ছে না। মানে একই সেক্টরে একাধিক স্টক দিয়ে ওটাকে আরও মুশকিল করে দেওয়া। তো সেটা যাতে না হয় সেটাকে ঠিকঠাক করা দরকার। যেরকম ব্যাঙ্কিং সেক্টরের মধ্যে তুমি এইচডিএফসি ব্যাঙ্কে রাখা আছে, আবার এসবিআইকে রেখেছো, আবার তুমি এখানে রেখে দিচ্ছ যেরকম আদার ব্যাংকের মধ্যে রাখছো উৎকর্ষ ব্যাংক। তো আমি এখানে তোমাকে বলবো দুটোর মধ্যে একটাকে চুজ করতে। দুটো রাখার কোনো মানে নেই, এবং দুটোর মধ্যে একটা চুজ করলে ভালো হয় এই জায়গাটা, কারণ বেশি স্টক ঢুকিয়ে লাভ নেই। সেকেন্ড ওয়ান হচ্ছে এফএম সেক্টরের মধ্যে তুমি এইচইউএল রেখেছো, আবার ভিবিএলকেও রেখেছো, আবার স্মলের মধ্যে বিকাজিকে রেখেছো। এখন ঘটনা হচ্ছে এইচইউএল আর ভিবিএল দুটোর মধ্যে একটাকে রাখলে ভালো হয়। এই জায়গাতে মানে একসঙ্গে এতগুলোকে রাখার কোনো মানে হয় না। অটো সেক্টরের মধ্যে তুমি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা রয়েছে, একদম ভালো, এখন অলরেডি তোমার ভালো রিটার্নই দেওয়া শুরু করে দিয়েছে। এবং সেকেন্ড ওয়ান হচ্ছে অশোককে রেখেছো, আবার জামনা অটোকে রেখেছো। তো আমার মনে হয় এখানে অশোককে রাখার কোনো মানে হয় না, অফ করে দিলে ভালো হয়। ওই টাকাটা বরঞ্চ মাহিন্দ্রা মানে দিলে ভালো হয়। আইটি সেক্টরের মধ্যে তোমার তিনটে রেখেছো, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। এইভাবে তোমাকে কিন্তু আরেকটু ঠিকঠাক করতে হবে, না হলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। রিনিউয়েবল ইনফ্রার মধ্যে তুমি ম্যান ইনফ্রা রেখেছো, ঠিক আছে, তার সঙ্গে তোমার রয়েছে এখানে সেটা হচ্ছে লিখিতাকে রেখেছো। তো এটাও ঠিক আছে মোটামুটি। তো এই জায়গায় দাঁড়ানো